নমস্কার, আমি ইপ্সিতা। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন পডকাস্ট চ্যানেল আনকাট আড্ডা, রিয়েল পিপল, রিয়েল টক। এই আড্ডায় সপ্তাহে একদিন করে আপনাদের কাছে হাজির করব এমন বেশ কিছু অতিথি, যেই অতিথিরা আমাদের সঙ্গে আড্ডা দেবেন এবং সেই আড্ডা থেকে আমরা সকলেই হয়তো কিছু রসদ জোগাড় করতে পারবো। তাদের অভিজ্ঞতার কথা, তাদের স্মৃতিচারণা, তাদের শিক্ষা, তাদের গান বাজনা এবং বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করবেন। তাদের সেই বিষয়ে আলোচনার মাধ্যমে আপনি হয়তো উপকৃত হতে পারেন, অনুপ্রাণিত হতে পারেন। হয়তো জীবন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন এমন কিছু মানুষ আবার জীবনের দিকে ফিরে আসতে পারেন, কিংবা ভালো লাগা তৈরি হতে পারে, আবার নতুন করে শুরু করতে পারেন অনেক কিছু, যেটা হয়তো ভাবছিলেন পারবেন না, সেটাও হয়তো পারতে পারেন। এই রকম কিছু মানুষকে নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে আসবো আনকাট আড্ডার এই সিটে। আজকে আমরা পেয়েছি আমাদের অত্যন্ত কাছের বন্ধু শুভাশিস মণ্ডলকে। শুভাশিসদাকে নমস্কার জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের আনকাট আড্ডার প্রথম দিনের যাত্রা শুরুতে আমরা শুভাশিসদাকে পেয়েছি, আমরা সত্যিই খুব আনন্দিত। তার আগে আমি শুভাশিসদার সম্পর্কে একটু বলি। শুভাশিসদার এমন একজন মানুষ যিনি সঙ্গীত শিল্পী শুধু নন, তিনি গীতিকার, সুরকারও বটে। প্রচুর মঞ্চ করেছেন, গান করেছেন, আজও করেন। এছাড়াও ঠিক বিপরীতমুখী দুটো ব্যবসা সফলতার সঙ্গে সামলান, একটা ফিশারি আর একটা বাড়ি নির্মাণের কাজ, অর্থাৎ প্রপার্টি ডেভেলপার। এই দুটো বিপরীত মেরুর কাজ করতে করতে শুভাশিসদা নিজেকে কিভাবে দেখেন, নিজের অস্তিত্বটাকে কোথায় রাখেন, তার ছোটবেলা, তার জীবনযাপন সব কিছু থেকে আমাদের কিছু শিক্ষা আসবে কি না, বা আপনার মনের কোনো একটা অন্তঃকরণে কোথাও মিলে যেতে পারে কি না, সেইটাই খুঁজব। তার আগে শুভাশিসদার গান দিয়ে শুরু করব আমাদের যাত্রা। সেটাই খুবই উচিত কাজ হবে বলে মনে হয়, কারণ সঙ্গীত শিল্পী শুভাশিসদাকে আমরা যখন কাছে পেয়েছি আমাদের যাত্রা শুরুর দিনে, সুতরাং গান দিয়ে শুরু করা ছাড়া তো আর কিছু হতেই পারে না। শুভাশিসদা, প্রথমেই একটা গান দিয়ে শুরু করি, তারপর তোমার জীবনের গল্প আমাদেরকে উদ্বুদ্ধ করবে, আমি জানি। ইপসিতা, অনেক 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 ধন্যবাদ। আর প্রথমত আমি খুব সৌভাগ্যবান যে তোমাদের ব্রডকাস্ট চ্যানেল আনকাট আড্ডা সেটির প্রথম যাত্রা শুরু করছো আমাকে দিই। তো আমি সত্যিই খুব লাকি আর কি। তো থ্যাংক ইউ। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের সফলতার সাথে তোমরা এগিয়ে যাও। কথায় বলে যে স্বপ্ন দেখার সাহস করো, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি, স্বপ্ন ছাড়া কেমন করে গান গাইবে পাখি। বাহ। কাজেই প্রত্যেকটা জার্নির আগে একটা স্বপ্ন থাকেই। তোমাদের এই স্বপ্ন সফলতা হোক, সফলতার দিকে এগিয়ে যাক। অনেক গুণী মানুষ সমৃদ্ধ করে তোমরা আরও যাত্রা শুরু প্রসারিত হোক, এই কামনা করি। দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, গান তো নিশ্চয়ই তুমি বলেছো, গান তো হবেই। কেননা বিশেষ করে আমরা বাঙালিরা গানের মুহূর্তেই আমরা সবসময় স্বাভাবিক থাকি, আমাদের গান ছাড়া চলে না। ঠিক, ভোর থেকে ঠিক। শুরু করে রাতের আড্ডা পর্যন্ত, মানে শয্যা পর্যন্ত আমাদের গান, হ্যাঁ, 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 গানটাই চলে। সবই। যেমন ধরো একটা সময় আমাদের দেখেছি যে কেউ গঙ্গা স্নানে যাচ্ছে, তিনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গান গাইতে গাইতে ঠিক, গঙ্গা স্নানে ঠিক। যাচ্ছেন। বাড়িতে একজন ভিক্ষুক আসছেন, তাকে শুধু ভিক্ষে দিলে হবে না, তার গানটাও শুনতে হবে। সে গান গাইতে গাইতে তার একটা গান শুনিয়ে তারপর সে ভিক্ষে চাইছে। তারপরে এই বাড়ির থেকে হয়তো একটা রুম থেকে ছোট বোনের গলা ভেসে আসছে মিহি সুরে, তো উপর থেকে তারস্বরে বড় দিদির গলা ভেসে আসছে, সবসময় গান চলছে। তোমাকে বলি যে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়, আমাদের সবচেয়ে যে শোকের জায়গা শ্মশান, সেখানেও আমাদের গান। আমাদের প্রিয়তম মানুষ, প্রিয়জনকে যখন আমরা চিরতরে বিদায় তখন জানাই, গানের মাধ্যমেই তখন বিদায়। গানের মাধ্যমে কীর্তন একদম গাইতে সত্যি গাইতে কথা, আমরা বিদায় করি। সত্যি কথা। কাজেই গান, গান ছাড়া হ্যাঁ, অন্তত সুরের বাঙালি আবর্তে সংস্কৃতি, থাকতেই আমরা ভালোবাসি, হ্যাঁ, হ্যাঁ, সুরের গান, পরিমণ্ডলে থাকতেই ওটা যে ভালোবাসি। স্বাভাবিক থাকি, হ্যাঁ। তো যাই তাই হোক, জন্যই এখন একটা গান শুনবো। নিশ্চয়ই 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 গান দিয়েই শুরু হোক। খুব দু এক লাইন গান, হ্যাঁ হ্যাঁ, এবং গান শুধু গল্প একটা গান নয়, মাঝে মাঝেই তোমার গান শোনার আবদার আমি রাখবো। নিশ্চয়ই নিশ্চয়ই হবে। গল্প বেশ, কথায় বেশ, তাই হোক। গান। তাহলে আমরা গান দিয়েই শুরু হোক যাত্রা আমাদের। রবি ঠাকুর হে, একবার এসো মোদের গায়েতে। রবি ঠাকুর হে, একবার এসো মোদের গায়েতে। হেথায় শিক্ষা নাই, দীক্ষা নাই, চাল নাই হাড়িতে।
রবি ঠাকুর হে, একবার এসো মোদের গাঁয়েতে, রবি ঠাকুর হে, একবার এসো মোদের গাঁয়েতে। অসাধারণ লাগলো। এই প্রসঙ্গে বলি যে মেদিনীপুরের গড়বেতার ছেলে শুভাশিস দা, তাই তো? গড়বেতার যে প্রকৃতি পরিবেশ, সেইখানে বেড়ে ওঠা, শৈশবটা সেইখানেই। এই গানটার মধ্যে কি তারই কোনো স্মৃতিচারণা দেখতে পেলাম, খুঁজে পেলাম আমরা? আহ, দেখো, প্রথমত বলি যে হ্যাঁ, মানে আমি খুব গর্বের সাথেই বলি, আমি কলকাতায় মানে আমার জীবনে বেশ কয়েক হাজার মঞ্চ আমি করেছি, প্রত্যেক মঞ্চে প্রায় গড়বেতার কথা আমি বলি, কারণ আমি কখনোই ভুলে যাই না যে আমি গড়বেতার মানুষ। আজকে শিকড়ের কথা কি শিকড়ের করে টানে, ভুলবো? হ্যাঁ, কলকাতায় আজকে আমি যেটুকু, যাই হোক, বাবা মার আশীর্বাদে, প্রত্যেক মানুষের শুভেচ্ছায় যেটুকু এগিয়েছি পথ, তো গর্বেতা ঘুরে ফিরে আমার জীবনে আসেই। কারণ কি, আহ, আহ, এই শহর জানে তোমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। কাজে গড়বেতাকে আমি পালাতে চাইলেও সে পিছু পিছু আমায় টেনে নিয়ে যাবেই যাবে। হুম। কেননা প্রথমত হচ্ছে এই যে তুমি বললে গড়বেতার প্রভাব, অবশ্যই প্রকৃতি এবং পরিবেশ তো সঙ্গীতের মধ্যে একটা প্রভাব পড়েই। তো গড়বেতাকে প্রকৃতি অকৃপণ হাতে ঢেলে সাজিয়েছে। তুমি জানো বোধহয় যে আমাদের মানে পশ্চিমবঙ্গ তথা এশিয়ার মধ্যে, বাংলা তথা এশিয়ার মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন, আমাদের গনগনি যে খোলা, হ্যাঁ, হ্যাঁ। সেটা একটা অন্যতম বিরাট নৈসর্গিক দৃশ্য। মানে এই নৈসর্গিক দৃশ্য আমরা মানে মানে ফিলিংস কান্ট এক্সপ্রেস, এটা বর্ণনাও করা যায় না আর কি, এটা অনুভব করতে হয়। তো সেই জায়গার থেকে এবং ওখানকার মানুষের সরলতা আমি ছোটবেলাতে দেখেছি। আমি মনেও করি যে গড়বেতা সাংস্কৃতিক একটা পীঠস্থান। তোমার একটা ওই গ্র্যান্ড ক্যানিয়নের উপর একটা গানের আমার না, গান। ওটা ওই গানটা আমার মানে অগ্রজ সেজদা ডক্টর আচ্ছা, দেবাশিস মণ্ডল, উনি কৃষি লিখেছিলেন। বিজ্ঞানী। আমরা খুব ছোটবেলাতেই, এটা ও অনেক দিন আগে তৈরি করেছিল। একটু গেলেই গনগনি ঢাল, পা বাড়ালি নদী, বুকের মাঝে কুলু কুলু মতির শিলাবতী। আমাদের বাহ! আমাদের গড়বেতার তো শিলাবতী নদী এবং কাজু জঙ্গল এবং সর্বোপরি সর্বমঙ্গলা মন্দির, এগুলো নিয়ে গড়বেতা খুবই হুম, হুম, বিখ্যাত। হুম, হুম। তো সেখানে তার প্রভাব বারে বারে আমাদের জীবন। আর ওই যে নদী, শিলাবতী নদী দেখে আমরা বড় হয়েছি। আমাদের জীবনের সঙ্গে নদী এবং জীবন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। মানে যেমন নদীর এপার ভাঙছে ওপার যাচ্ছে, এবং একটা মানুষের জার্নি যদি মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা যদি একটা তুমি ডেস্টিনেশনে যাওয়া জার্নি ধরো, এপার থেকে ওপার, তুমি দেখবে একজন মাঝি যখন এপার থেকে ওপারে যায়, সে দাঁড় বাইতে শুরু করলো এপার থেকে। হুম। এবার দাঁড় বাইতে বাইতে যখন বোঝে যে প্রায় পাড়ে এসে গেছে, দেখবে দাঁড়টাকে তুলে রেখে দেয়, কেননা বাকি গতিটা তাকে ওপারে পৌঁছে অটোমেটিক। দেবে। তারপরে যদি সে দাঁড় বাইতে থাকে তাহলে ধাক্কা খাবে, সে কিন্তু ক্যালকুলেশন করে এই গতিটা আমার পৌঁছে যাবে। তো আমিও আমার জীবনের ওই রকম দাঁড় বাইতে বাইতে গড়বেতার থেকে জার্নি শুরু করেছিলাম। তারপর জীবনের তাগিদে পড়াশুনোর সূত্রে আমি কলকাতায় চলে এলাম। আহ, দেখা যাক, এবার দাঁড় হয়তো তোলার সময় এক সময় না, আসবে, যখন হ্যাঁ, ওপারে এখনো দাঁড় পৌঁছবো তোলার আর সময় কি। তোমার হয়নি। যখন আসবে তুমি তো নিশ্চয়ই একটা সময়। কলকাতায় অনেক মানে কলকাতা কেন, তুমি সারা পশ্চিমবঙ্গেই অনেক মঞ্চ করেছো। মঞ্চের কথা আমি পরে আসবো নিশ্চয়ই, কিন্তু একটা কথা আমাকে বলো যে তুমি তো সব ধরনের গানই করো, মানে রবীন্দ্রনাথের গান, যেটা আমাদের জীবনের সাথে সত্যি অঙ্গাঙ্গিভাবে জড়িত, অস্বীকার করার কোনো উপায়ও নেই। আর তার সাথে লোকসঙ্গীতের প্রচণ্ড ভক্ত তুমি। তারপরে আধুনিক গান করো, আর তার সর্বোপরি তোমার নিজের অনেক গান আছে। তুমি কোন গানে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করো? আহ, দেখো, কোনো গানের সাথেই কোনো গানের বিরোধ নেই। সংঘাত তো নেই, বীরত্ব নেই, অবশ্যই নেই। আর রবীন্দ্রনাথের প্রসঙ্গে বলতে গেলে, আমরা জীবন থেকে যখন মুখ ফিরিয়ে নিই, রবীন্দ্রনাথের গান আমাদেরকে টেনে হিঁচড়ে আবার জীবনের মধ্যে নিয়ে আসে। একদম ঠিক। ভোর থেকে শুরু করে রাতের শয্যা পর্যন্ত আমরা রবীন্দ্রময়। হুম। কেননা তিনি শিক্ষক, তিনি অভিভাবক, তিনি আমাদের স্বপ্ন দেখান, তার ভাষায় আমরা কথা বলি, তার ছন্দে আমরা পথ চলি, তার সুরে গান গাই। তো আমি বলি যে হিউম্যান বিংসের মানে মনুষ্য হৃদয়ের এমন কোনো সংবেদনশীলতা এবং এমন কোনো আবেগ নেই যেটি নিয়ে রবীন্দ্রনাথ গান গান লেখেননি বা গান লেখেননি, গান। একদম সমস্ত একদম। মাধ্যমেই রবীন্দ্রনাথ আছেন। কাজেই তার গানকে তো অস্বীকার করতেই পারি না। আহ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংস্কৃতির ধারাটা শুরু তো চর্যাপদের আমল থেকে, হাজার বছরের আমাদের শিল্প সাহিত্যের সংস্কৃতি আছে। তো সেই চর্যাপদের আমল থেকে শুরু হওয়ার পর একটা সময় বাংলা গানকে কীর্তন দীর্ঘদিন শাসন করে এসছেন। তারপরে যখন রবীন্দ্রনাথের গান নিয়ে এলেন, আহ,
সে অর্থে রবীন্দ্রনাথ আধুনিক গানেরও প্রবর্তক, রবীন্দ্রসঙ্গীত বলছি বটে নিশ্চয়ই, আমরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত বলি কিন্তু আসলে হ্যাঁ, তো আসলে আধুনিক। হ্যাঁ। কিন্তু তুমি আমাকে ব্যক্তিগতভাবে যদি বলো যে আমি আমার জীবনের সাথে অনেক আধুনিকতার সাথেও বা জীবনের সাথে প্রকৃতি এবং পরিবেশকে নিয়ে আমি লোকসঙ্গীতের প্রতি আমার প্রতি একটা দুর্বলতা নিশ্চয়ই আছে। লোকসঙ্গীতকে আমি তো অবশ্যই একটু এগিয়ে রাখি, বা আমি মঞ্চে সব ধরনের গানই করি, অবশ্যই করি, এখন আমি আমার নিজের গানও অনেক করছি, কিন্তু পাশাপাশি লোকসঙ্গীতকে আমি কখনোই কোনো মঞ্চে বাদ দিই না, ওটা থাকি। হ্যাঁ, হ্যাঁ। তার সেটা কারণ অত্যন্ত হচ্ছে ভালোবাসার একটা আমার একটা উপলব্ধি আছে, লোকসঙ্গীতকে আমরা বলি মা আর ক্লাসিক্যালকে বলি বাবা। কেন? তার কারণ হচ্ছে দেখো, একটা মা যেমন সন্তানের জন্ম দেয়, সেরকম যা কিছু সৃষ্টি সেটা কিন্তু লোকসঙ্গীতের ধারা থেকে, প্রকৃতির থেকেই সৃষ্টি। তার মানে সেই প্রকৃতি হচ্ছে প্রথম মা। হুম, আমি আমার সন্তানের জন্ম দেওয়ার পর আমি বললাম আমি প্রাউডি ফাদার, আমার স্ত্রী বললেন আমি প্রাউডি মাদার, কিন্তু তারও আগে একজন মা আছেন, তিনি একজন প্রকৃতি, নেচার ইজ দ্য ফার্স্ট মাদার। ন্যাচারালি। তো সেই জায়গা থেকে লোকসঙ্গীত হচ্ছে মা। আর ক্লাসিক্যালকে কেন বাবা বলছি না, আমি নারী পুরুষের বিভাজনে কখনোই বিশ্বাস করি না, তবুও বলবো তথাকথিতভাবে আমাদের সমাজে পুরুষ শাসিত সমাজ বলেই সবাই বলে, হুম, তাতে দেখবে বাবা ছেলে মেয়েদের অ্যাকচুয়াল শাসনটা করে না, এই এখন খেলতে যাবে না, এটা পড়ো, এই যে শাসনটা, এটা কিন্তু ক্লাসিক্যাল করছে। তুমি দরবারি কানাডা বলো, সেখানে কোমল ধায়ের ব্যবহারটা কেমন করে লাগবে, সেই শাসন ক্লাসিক্যাল করছে। তো এই যে সৃষ্টির পরিবেশ প্রকৃতির থেকে মা লোকসঙ্গীত, সেই জন্য আমি লোকসঙ্গীতের প্রতি আমার একটা আকৃষ্ট দুর্বলতা আছে। বেশি, প্লাস হ্যাঁ। গর্বের তার ছেলে হিসেবে আমার জীবনের প্রথম দিকটাতে হ্যাঁ, মাটির গন্ধ মাটির আছে। গন্ধ, সারাউন্ডিংস তো প্রচুর গ্রামাঞ্চল আছে এবং আদিবাসী অঞ্চল আছে। হুম, তো আমি খুব ছোটবেলায় কেন জানি না একটু যাযাবর টাইপেরই মানুষ ছিলাম, পালিয়ে যেতাম, একটু আসছি বলে হয়তো দুদিন ফিরিনি, এরকম ঘটনাও ঘটেছে। আচ্ছা। তো সেই পালানোগুলো কিন্তু অদ্ভুত, সেগুলো হয়তো গিয়ে দেখা গেল যে কোনো আদিবাসীর বাড়িতে আছি, বাঁশি বাজাচ্ছি, তাদের সাথে মাদল বাজাচ্ছি, তাদের বিয়ের অনুষ্ঠানে মেতে উঠছি, নাচছি। তো এইগুলোর একটা প্রভাব আমার সবসময় আছি এবং থাকবেও, এটা আজন্মও থাকবে, আমি এটা বাহ! খুব গর্ববোধ বাহ! করি। এবং এই যে জীবনের একটা বৈচিত্র্য, আমি ওদের কাছেও জীবন কাটিয়েছি, এখন আমি অতি অট্টালিকায় থাকি, সৌভাগ্য হয়েছে আমার 25 তলা বিল্ডিংয়ের 15 তলায় থাকতে পেরেছি, কিন্তু তাতেও ওই জীবনগুলোকে আমি ভুলি না বা ভুলবও না, ওটাই আসল জীবন, এগুলো বরং কিছুই মিস কিছু করো নয়, অনেকটাই। হ্যাঁ, কিছুই নয়। কাজেই গর্বে তার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, কারণ গর্বে তাকে ভুলবো কি করে। প্রথম আর আরেকটা কথা বলি যে সুমনদারই একটা গান ছিল যে মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চায়। তো মুখে মুখে ফেরা গান মানে তো লোকসঙ্গীত, লোকসঙ্গীত। আর পৃথিবীর প্রথম গানও লোকসঙ্গীত, কাজেই লোকসঙ্গীতকে তো অবশ্যই এগিয়ে রাখবো। আচ্ছা। আর আমার গর্বে তার কথা যদি বলো, আমার জীবনের সঙ্গীতের যেটুকু আমি আমি সঙ্গীত জানি কখনো বলি না। কেন বলি না জানো? তার কারণ হচ্ছে সঙ্গীতকে সত্যিই জানা বলা যায় না। সঙ্গীত তো একটা সমুদ্র, সাগর। জানা হয় না। হয় না। কারণ সমুদ্রকে আমি ধরতে পারবো না। তাহলে পাড়ে দাঁড়িয়ে দেখতে, দেখতে মানে সমুদ্রের শোভা দেখতে, দেখতে একদিন দেহত্যাগ করতে হবে। এটুকুই। তো তার বাইরে তো সমুদ্রকে ধরতে, কাজে গান আমি বা সঙ্গীত কখনো জানি আমি পারতপক্ষে বলি না। সঙ্গীতের আবর্তে থাকতে ভালোবাসি, সুরের মধ্যে থাকতে ভালোবাসি, হ্যাঁ। সুর নিয়ে কাজ করতে ভালোবাসি, এইটুকুই। তো সেখানে গর্বে তার পরিবার তো বটেই, আমার পরিবার তো প্রথম একটা ভূমিকা আছেই। না, আচ্ছা, আমি এবার অন্য একটা প্রসঙ্গ বলি, তোমার একটু কথাটা কাটলাম।